আমাদের রাষ্ট্রীয় পলিসি সেভাবে আমরা মেনটেন করতে হবে, আমরা উগ্র কোনো ডিসিশনে না যাই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। সেখানে আমাদের তরুণ প্রজন্মকে যারা 2024-এর গণঅভ্যুত্থান ঘটেছেন তাদের পরিচয় করে দিয়েছেন এবং সেই কথা তিনি তুলে ধরেছেন সেখানে। আবারও সেখানে আমি একটু ভারতের প্রসঙ্গও আনতে চাই। আমি বলছিলাম যে আমাদের এই প্রধান উপদেষ্টাই বলেছিলেন ন্যায় বিচারের প্রয়োজনে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটি কিছু একটা ঘটেছে যার জন্যই সাবেক যিনি সরকার প্রধান ছিলেন তিনি তো এখন ভারতে অবস্থান করছেন। কোনোভাবে কি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে যুক্তরাষ্ট্র এইসব ক্ষেত্রে, যেহেতু এটি এখন একদমই উন্মুক্ত, সারা পৃথিবীর কাছে উন্মুক্ত যে এখানে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেটি কালকে তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন? নিশ্চয়ই যুক্তরাষ্ট্র এখন খুব ভালোভাবেই সচেতন রয়েছে। যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন ঢাকায়, তিনিও কিন্তু আমি দেখলাম যে খুব ওয়ার্মলি যে আমাদের ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। উনি লবিতে একটা চেয়ারে বসা ছিলেন, বিভিন্ন দেশের দূতরা এসে তার সাথে ছবি তুলেছে। তখন এই অ্যাম্বাসেডর যে কী যেন নামটা ভুলে গেলাম, যিনি কিছুদিন আগে ছিলেন ঢাকায়, এই যে পুরা এই ইলেকশনের সময়, পিটার হাস, হ্যাঁ, তিনিও কিছুক্ষণ কথা বললেন খুব ওয়ার্মলি। এবং এখানে একটা জিনিস ক্লিয়ার যে তিনি জানেন যে এখানে কী ধরনের ক্রাইমস কমিটেড হয়েছে এবং আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে এগুলোর কিছু বিচার হওয়া উচিত এবং হাসিনা যে রোলটা প্লে করেছে, যে প্রাক্তন নিয়ে, তার বিচার অবশ্যই হওয়া উচিত। এবং এটা যদি না হয় ট্রায়ালস, এবং আমেরিকা ভারতকে কতখানি চাপ দিতে পারবে আমার সন্দেহ রয়েছে, আর ভারত আদৌ সেই চাপে মূল্য দেবে কি না। তবে ভারত যদি সেটার মূল্য না দেয় তাহলে আমাদের সেটা সরাসরি এক্সপোজ করে দেওয়া উচিত। এটা আমার মনে হয় বাস্তব যে থিওরি নিয়ে আগে পররাষ্ট্র নীতি করা হয়েছে, ওই যে ফ্রেন্ডশিপ টু অল আর ম্যালিস টু নান, এগুলো তাত্ত্বিকভাবে আইডিয়াল ওয়ার্ল্ডে চলে, কিন্তু আপনি এটা যেটা বাস্তবে হয়েছে এটা একটা পলিসি অফ অ্যাপিজমেন্টে পরিণত হয়েছিল, আপোষকামী নীতি, যার ফলে ভারতেরকে সমস্ত কিছু একেবারে আত্মসমর্পণ করা। শেষের দিকে তো ইট ওয়াজ মানে পুরা রাষ্ট্রীয় অখণ্ডতাই, আমাদের নিরাপত্তাই ভায়োলেটেড হয়ে যাচ্ছিল, এমন একটা ভীতি ছিল। এখনও আমরা যে বিচারটা হবে সামনে, আশা করি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে হয়। এবং এই যে মশিউর রহমানের প্রসঙ্গ ওঠা হলো, আমার তো মনে হয় তাকেও কাস্টাডিতে নেওয়া উচিত। এখনও কেন নেওয়া হচ্ছে না আমি বুঝি না। এই লোকটা যে কতখানি ক্ষতি করেছে আমাদের একটা বুদ্ধিবৃত্তি দিক থেকে, সে সব সময় যত অবৈধ ইলেকশনের সময় যে বিশেষজ্ঞ মতামত নেয়ার কথা বা কোনো সংকটকালীন সময়ে তখনই কুবুদ্ধি দেওয়ার ক্ষেত্রে এই ভদ্রলোক ছিলেন। তৌফিক এলাহি চৌধুরী যখন এইচ.টি. ইমাম বেঁচে ছিলেন তার রোলও কিন্তু কম ছিল না, কিন্তু মশিউর রহমান ওয়াজ এ ক্রিমিনাল। মানে একেবারে ক্ষমতায় থাকার জন্য যে মানে ক্ষমতার অংশীদারিত্বের জন্য একটা লোক যে এতখানি নিজের ব্যক্তিত্বকে পদদলিত করবে, যার ফলে দেখা গিয়েছে পরবর্তীতে কিন্তু আরও অন্যান্য এই আমলাতন্ত্রের মধ্যে যে চরম চরিত্রহীনতা, তার কিন্তু এই হোতা ছিল এই 2-3 জন ভদ্রলোক, পাকিস্তানের প্রাক্তন সিএসপি, এবং এদের বিচার হওয়া উচিত, খুব কঠিনভাবেই বিচার হওয়া উচিত। আর তারপরে আপনি যদি দেখেন যে কিভাবে ভারত চেষ্টা করেছে এই দেশে আমাদের কালচারাল পেনিট্রেশন, ইতিহাসকে বিকৃত করা, এবং আমাদের দেশে আমরা যেভাবে জানি যে এই দেশের যে সীমান্ত সৃষ্টি, এবং আমরা যে একটা কথা তো সত্যি যে শত শত বছর ধরে এই দেশে মুসলমানদের যে আলাদা স্বতন্ত্র সচেতনতা, সেখানে যে অনেক বড় বড় কন্ট্রিবিউশনগুলো ছিল গত 200 বছরে, এই যে হাজি শরীয়তুল্লাহ, তিতুমির, তারপর আরও অন্যান্যরা, পরবর্তীতে শেরে বাংলা, সরওয়ার্দী, যার পরিণতিতে শেষ পর্যন্ত আমরা একটা আলাদা ভূখণ্ড পেলাম লাহোর প্রস্তাবকে সামনে রেখে, যেটা আরও অনেক ভালোভাবে হতে পারতো যদি আমরা ওই আমাদের সীমান্তটা
46-এ যেভাবে হওয়ার কথা হয়নি। কাজেই একটা কথা সত্যি কিন্তু যে আমাদের এখনকার যে ভূখণ্ড নিয়ে আমাদের সীমান্ত সৃষ্টি হয়েছে সেটা একটা চরম অপমানজনক বাস্তবতা ছিল। জিন্নাও আমাদেরকে কিছু করে যায়নি, আর সেখানে নেহেরু গান্ধী মিলে আপনি জানেন যে ওই যে মত ইটেন পাকিস্তান বলা হয় সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এখন এই বিশ্ব ব্যবস্থায় অনেক কিছুই কিন্তু পরিবর্তন, পার্শ্ববর্তী মায়ানমারে পরিবর্তনগুলো হতে পারে, মায়ানমার ভাঙবে না থাকবে এখনও নিশ্চিতভাবে বলা যায় না। সেদিক থেকে চিন্তা করলে কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি পজিটিভ অ্যাপ্রোচে এগোতে হবে। জাতিসংঘে আমরা এই রোহিঙ্গাদের নিয়ে আলাপ করেছি, আমাদের চিফ অ্যাডভাইজার যেসব কথা বলেছে সেগুলো অনেকটা বলতে গেলে যে এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর তাকিয়ে থাকা, যে তাদের সাহায্য, তাদের প্রভাব, তাদের সহানুভূতি দরকার। একটা জিনিস আমার কাছে খুব একটা মানে নেগেটিভ মনে হয়েছে যে রাশিয়ার ফরেন মিনিস্টারের সাথে দেখা উচিত ছিল লাভরভ, কেননা রাশিয়াই কিন্তু আমাদের কিন্তু এখন অনেকটা নেগেটিভ রোল প্লে করছে। বলা হচ্ছিল যে এই যে আমাদের চিফ অ্যাডভাইজার গেল, এমনও রিউমার ছিল যে রাশিয়া নাকি এই প্রশ্ন তুলতে পারে যে উনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশকে। এটা হয়তো ভারতের ইনস্টিগেশনেই রাশিয়া করেছে কি না আমরা জানি না, তবে সার্টেনলি রাশিয়ার কাছ থেকে আমরা কোনো উষ্ণ জবাব পাইনি, বরং তারা ওই নিউক্লিয়ার প্ল্যান্টের পেমেন্টস নিয়ে খুব কড়াকড়ি, অনেকটা ওই যে কাবুলিওয়ালাদের মতোই অ্যাপ্রোচ নিচ্ছে। আবার অন্যদিকে আমার মনে হয় চীন আমাদের প্রতি একটা এত পজিটিভ অ্যাপ্রোচ, তাদের মেডিকেল টিম ঢাকায় আসছে, এটা কিন্তু সিম্বলিজম। আমি আশা করতাম যে হয়তো চীনের প্রধানমন্ত্রী বা চীনের যিনি ইয়েতে তার সাথে আমাদের যদি সাক্ষাৎ হতো তাহলেও সেটা কিন্তু পজিটিভ। হাউএভার এগুলো তো হয়নি, আগামী দিনগুলোয় থাকবে। তবে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ভারতের যে রোল সেটা আগামী দিনগুলোতে কিন্তু আমি খুব একটা আশাবাদী না। তারা প্রচুর চেষ্টা করবে। এই যে জাতিসংঘ ঘুরে আসছে, সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে কেন দেখা হয়নি? দেখা হয়নি এই কারণে যে প্রধানমন্ত্রী মোদি আমার মনে হয় ইউনূস সাহেবের চোখে চোখ রেখে কথা বলতে তিনি ইতস্তত বোধ করবেন, এবং তার যে একটা মানসিকতা, এই যে যেখানে সম্ভব কোয়ার্সিভ ডিপ্লোমেসি আমরা বলি, হ্যাঁ, যেখানে বল প্রয়োগ করা সেটাকে লুকানো, গোপন রাখা। বাংলাদেশের সীমান্ত ভারত যে নগ্নভাবে ভায়োলেট করেছে সেটার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। যারা এখন ইয়ে করছে, আমি একজন মন্ত্রীর কাছেই তো শুনলাম, অ্যাডভাইজার, তিনি কিন্তু বললেন যে আমরা পাচ্ছি সেরকম। যদি তাই হয়ে থাকে এবং যদি প্রমাণগুলো সামনে চলে আসে, তাহলে এতে বলতে কোনো সন্দেহ নাই যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সেদিক থেকে চিন্তা করলে আমাদেরকে অনেক ভালো বিশেষ পদক্ষেপ দিনগুলিতে নিতে হবে, যাতে আমাদের সীমান্ত যেন কখনো এভাবে নগ্নভাবে বিঘ্নিত না হয়। এবং তার জন্য যদি আমাদের কোনো বিশেষ সম্পর্ক গড়ে তুলতে হয়, যদি কোনো বিশেষ শক্তি অর্জন করতে হয়, সেটা আমাদের সার্বভৌমত্বের স্বার্থে আমরা যদি মনে করি তাহলে যে সেটা প্রয়োজন, সেটা ইলেক্টেড গভর্নমেন্টই হয়তো ঠিক করতে পারবে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শহীদুজ্জামান, আমাকে সময় দিয়েছেন। আমার কাছে একদমই সময় কম, 2-3 মিনিট হয়তো সময় রয়েছে। একটু কূটনীতি থেকে বের হয়ে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর, আপনার কাছে একটু জানতে চাই যে 1.5 বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত, এমন বক্তব্য গণমাধ্যমে গতকাল বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন। তিনি বলছেন পরিস্থিতি যাই হোক না কেন 18 মাস পর্যন্ত তিনি আমাদের এই গভর্নমেন্টকে সমর্থন দেবেন। তার এই বক্তব্যে আপনি কি বার্তা পাচ্ছেন? এটা তো অনেক পজিটিভ বক্তব্য। অনন্তকালের জন্য তো আর কোনো সরকার আসে না, তার একটা টাইম ফ্রেম থাকা উচিত। সেই দৃষ্টিকোণ থেকে তিনি সেটা বলেছেন। কতদিন থাকলে বেটার, কিন্তু উনি বলেছেন বলে ততদিনে থাকবেন সেটা তো আর কথা না। সেটা নির্ভর করছে আসলে আমরা যে রিফর্মস কমিশনগুলো করলাম তারা তাদের সাজেশন অনুযায়ী আসলে কতদিন লাগবে। আমি বারবার একটা কথাই বলি যে ডক্টর ইউনূসকে আমরা এখানে ক্ষমতায় বসিয়েছি শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য নয়, আমাদের এতদিনে যে ঝঞ্ঝালগুলো ছিল সেগুলো সাফ করার জন্য, এবং এই যে রাষ্ট্র ক্ষমতা এসে 5 বছর পর পর লুটপাট যেটা করে সেটা দূর করার জন্য, পরিবারতন্ত্র
যেভাবে আমাদের এখানে ঘেরে বসেছে রাজনীতিকটা সিনারিও চেঞ্জ করার জন্য, আমাদের এখানে সংসদীয় পদ্ধতি আমরা মেনে চলছি, কিন্তু কার্যত তো সেটা সংসদ শক্তিশালী নয়, আমাদের এখানে প্রধানমন্ত্রী শক্তিশালী, এর আগে আমাদের রাষ্ট্রপতি ছিল শক্তিশালী। তাহলে আমরা আসলে জনগণের প্রতিনিধিরা কীভাবে প্রতিনিধি তৈরি হবে সেটা আমরা দেখতে পাবো। এখানে একটা কথা উঠছে যে দ্বিপাক্ষিক ভোটের রেশিও অনুযায়ী পার্লামেন্টে প্রতিনিধি দেওয়া। সো অনেকগুলো রিফর্মসের বিষয় আছে যেগুলোর উপর নির্ভর করছে আসলে আমরা কতদিন আমাদের এই সরকারকে রাখবো কি রাখবো না। কিন্তু আপনি যেহেতু এই ইস্যুর বাইরে আপনি যে কূটনৈতিক ইস্যু যেটুকু ছিল, আমি একটা জাস্ট যোগ করতে চাই যে ভারতের সাথে রিলেশন বা বাংলাদেশের ফরেন পলিসি কী হবে, যাই কিছু ভাবেন না কেন, আমাদের নিজস্ব চিন্তা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র থাকতে হবে। বাংলাদেশ আমরা কারো ফাঁদে পড়ে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ করে আমি পাকিস্তানের সাথে যাব, ওর সাথে যাব, সেরকম ফাঁদে পড়ে আমরা একটা অস্থিতিশীল বাংলাদেশ আমাদের কাম্য নয়। আমাদের দেশের লোকদের যেমন কাম্য নয়, তেমনি এরকম একটা অস্থিতিশীল বাংলাদেশ কিন্তু এই অঞ্চলের জন্য একটা হুমকি, যেটা ইউএসের জন্য হুমকি, ভারতের জন্য হুমকি। ভারতের 7 সিস্টার সমস্যায় পড়বে আমাদের সমস্যার কারণে, আমরা যদি অস্থিতিশীল থাকি তারাও ভালো থাকবে না। পশ্চিমবঙ্গ তো অবভিয়াসলি আমাদের যা কিছু হয় সেটা রিফ্লেকশন হবে। ভেরি রিসেন্টলি আপনি দেখতেছেন আমাদের আন্দোলনে মমতাকেও বলতেছে ছেড়ে দাও। সো অবভিয়াসলি সেটার কারণে আবার মায়ানমারও সেই অস্থিতিশীলতা যে সৃষ্টি যেটুকু আছে, আমরা যদি অস্থির থাকি তারাও অস্থির থাকবে। সো আমার মনে হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছে, ভারত এই মুহূর্তে, ভারত, চায়না আর ইউএসএ, সবারই দেখতে হবে যে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশ থাকুক এবং তাদের সাথেই থাকুক। আমাদের রাষ্ট্রীয় পলিসি সেভাবে আমরা মেনটেন করতে হবে। আমরা উগ্র কোনো ডিসিশনে না যাই, মুখের ভাষা দিয়ে একদম মানুষকে বিভ্রান্ত করার আমাদের কোনো দরকার নয়। আমরা এটা পরিশীলিতভাবে আমাদের কিভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া যায় আমাদের বাংলাদেশটাকে, আমরা যেটা চেয়েছি এই সরকারের কাছে সেটা যাতে অ্যাচিভ হয়। আমরা যদি সেই অ্যাচিভমেন্টের বাইরে গিয়ে পররাষ্ট্রনীতি অন্য দেশের সাথে গুতাগুতিতে আমরা চলে যাই, তাহলে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা কিন্তু পূর্ণ হবে না। নিশ্চয়ই সমৃদ্ধির বাংলাদেশের প্রত্যাশা তো নিশ্চয়ই থাকছে। আনিস আলমগীর, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন আমাকে।